প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ লুৎফর রহমান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ, শিবগঞ্জ, বগুড়া। ইকো অনলাইন একাডেমিক এর পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি আজ একাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় উপযোগ নিয়ে মূলত আলোচনা করব। আজকের বিষয় কি? উপযোগ। উপযোগের ইংরেজি হচ্ছে ইউটিলিটি। উপযোগ, উপযোগ বা ইউটিলিটি, উপযোগ বা ইউটিলিটি। তাহলে উপযোগ বা ইউটিলিটি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে উপযোগ বা ইউটিলিটি। উপযোগ কি? উপযোগ মূলত অভাব পূরণের ক্ষমতা। উপযোগ মূলত অভাব পূরণের ক্ষমতা। তাহলে অভাবটা কি? অভাবটা হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। মানুষের প্রতিনিয়ত একাধিক অভাবের সম্মুখীন হতে হয়, আর এই অভাব পূরণের জন্য বস্তুগত বা অবস্তুগত সম্পদ ভোগ করতে হয় বা ব্যবহার করতে হয়। এই বস্তুগত বা অবস্তুগত সম্পদ ভোগের মাধ্যমে মানুষের অভাব মেটে। তাহলে বুঝতে হবে এই বস্তুগত বা অবস্তুগত সম্পদগুলোর কি আছে? উপযোগ আছে। তাহলে উপযোগটা কিভাবে পাওয়া যায়? উপযোগটা মূলত প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার আকৃতি পরিবর্তন করে ব্যবহার উপযোগী করলেই আমরা উপযোগ পাই। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সম্পদ ব্যবহার করে যখন আমরা এর আকার আকৃতির পরিবর্তন করি তখন আমরা এর উপযোগ সৃষ্টি হয়। উপযোগ মানে হচ্ছে উৎপাদন, অর্থাৎ উৎপাদন। উৎপাদন করলে কি হয়? উৎপাদন মানে হচ্ছে উপযোগ সৃষ্টি করা। উপযোগ সৃষ্টি করা। উৎপাদন মানে হচ্ছে উপযোগ সৃষ্টি করা। আর এই উপযোগটা আমরা কি করি? কিভাবে নিঃশেষ করি? ভোগের মাধ্যমে উপযোগটা আমরা নিঃশেষ করি। ভোগের মাধ্যমে কি করি? উপযোগ নিঃশেষ করি। নিঃশেষ করা। তাহলে একদিকে উৎপাদন করে আমরা কি করতেছি? উপযোগ সৃষ্টি করতেছি। অপরদিকে ওই উপযোগকে আমরা ভোগের মাধ্যমে নিঃশেষ করতেছি। তাহলে এটি হলো মূলত অর্থনৈতিক কার্যক্রম। এটি মূলত হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম। একটা হচ্ছে উৎপাদন মানে উপযোগ সৃষ্টি করা হচ্ছে, আর এই উপযোগ আমরা কি করতেছি? ভোগের মাধ্যমে নিঃশেষ করে দিচ্ছি। তাহলে উপযোগ মানে হচ্ছে অভাব পূরণের ক্ষমতা, আমরা বুঝতে পারছি। তাহলে কীরকম অভাব পূরণের ক্ষমতা? আমরা বিভিন্ন ধরনের, আমরা সাপোজ ওই মানে ভাত, কাপড়, বইপত্র, টেবিল চেয়ার, আসবাবপত্র, যানবাহন, এই বিভিন্ন দ্রব্য আমরা ঘুম থেকে ওঠার পর বা ঘুমানোর পূর্ব পর্যন্ত ব্যবহার করি। করে কি করি? আমরা আমাদের অভাবগুলো পূরণ করি। তাহলে এই যে অভাবগুলো আমরা প্রতিনিয়ত পূরণ করতেছি, তাহলে বুঝতে হবে এই দ্রব্যগুলো কি আছে? উপযোগ আছে। এবং এই দ্রব্যগুলো আমরা একসময় কী করতেছি? এই ব্যবহারের মাধ্যমে আমাদের এই উপযোগটা নিঃশেষ করতেছি। তাহলে এই উপযোগটা কি? উপযোগের সংজ্ঞাটা কি? এটা নিয়ে আমরা মূলত একটু আলোচনা করব। উপযোগটা কাকে বলা হচ্ছে? উপযোগ হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ থেকে আমরা ব্যবহারের মাধ্যমে যদি আমাদের প্রয়োজনীয় অভাব বা বিশেষ কোনো বস্তুর অভাব পূরণ হয়, তাহলে বুঝতে হবে ওই দ্রব্যটির উপযোগ আছে। কি আছে? ওই দ্রব্যটির উপযোগ আছে। তাহলে আমরা উপযোগ কাকে বলতেছি? উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার উপযোগ বলতে আমরা কি বলতে পাবো? উপযোগ উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায়, গুণকে বোঝায় যা ব্যবহারের মাধ্যমে
একটি নির্দিষ্ট সময়ে যা ব্যবহারের মাধ্যমে যা দ্বারা মানুষের বিশেষ অভাব, যা আমরা কি লিখতে পারি, যা দ্বারা মানুষের বিশেষ অভাব পূরণ হয়। মূলত আমরা বুঝতে পারতেছি উপযোগ হচ্ছে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণ যা ব্যবহারের মাধ্যমে মানুষের কি হয়, বিশেষ অভাব পূরণ হয়। এই উপযোগকে আমরা মূলত বিভিন্নভাবে ভাগ করতে পারি, যেমন মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ। মোট উপযোগ, গড় উপযোগ এবং প্রান্তিক উপযোগ। তাহলে মোট উপযোগ, যার ইংরেজি হচ্ছে TU, যার অর্থ হচ্ছে টোটাল ইউটিলিটি। তারপরে গড় উপযোগ হচ্ছে AU, এটা হচ্ছে এভারেজ ইউটিলিটি। আর হচ্ছে প্রান্তিক উপযোগ MU, মার্জিনাল ইউটিলিটি। তাহলে উপযোগ মূলত আমরা তিনটা শ্রেণীতে ভাগ করছি, একটা হচ্ছে মোট উপযোগ, একটা হচ্ছে গড় উপযোগ, আর একটা হচ্ছে প্রান্তিক উপযোগ। মোট উপযোগকে আমরা বলতেছি টোটাল ইউটিলিটি, গড় উপযোগকে আমরা AU দ্বারা প্রকাশ করতেছি এভারেজ ইউটিলিটি, এবং প্রান্তিক উপযোগকে আমরা প্রকাশ করতেছি মার্জিনাল ইউটিলিটি। এখন আমরা মূলত এগুলোর একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি। তাহলে মোট উপযোগটা কি? মোট উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে যে পরিমাণ উপযোগ পাওয়া যায়। কোনো একটা দ্রব্য বিভিন্ন একক ব্যবহার করার পরে আমরা যে প্রতিটা একক থেকে যে উপযোগটা পাচ্ছি তার সমষ্টি মূলত মোট উপযোগ। তাহলে মোট উপযোগের সংজ্ঞা আমরা বলতে পারতেছি কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে, কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে যে পরিমাণ উপযোগ পাওয়া যায় তাদের সমষ্টি হলো মোট উপযোগ। কি বলছি? যে কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে যে পরিমাণ উপযোগ পাওয়া যায় তাদের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। সাপোজ আমি মনে করি যে এক্স একটা দ্রব্য, এক্স একটি দ্রব্য হলে, এক্স একটি দ্রব্য হলে এর বিভিন্ন একক কি হতে পারে? x1, x2, x3 এইরকম করতে করতে xn সংখ্যক একক হতে পারে। কি হতে পারে? x একটি যদি আমরা দ্রব্য বিবেচনা করি তাহলে বিভিন্ন একক হবে x1, x2, x3 এরকম করতে করতে xn সংখ্যক হতে পারে। তাহলে এক্ষেত্রে মোট উপযোগ হবে, অতএব মোট উপযোগ TU সমান আমরা কি লিখতে পারি? এই যে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস xn সমান আমরা লিখতে পারি সামেশন xi, এখানে n, এখানে i ইকুয়াল টু 1, 2, 3। তাহলে এটা মূলত মোট উপযোগ। মোট উপযোগের সংজ্ঞা হচ্ছে এটা। সামেশন মানে হচ্ছে সমষ্টি। এটা আমরা অন্যভাবে দেখাতে পারি। মোট উপযোগকে আমরা প্রান্তিক উপযোগের সমষ্টি দ্বারা প্রকাশ করতে পারি, প্রান্তিক উপযোগের সমষ্টি দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ মোট উপযোগ সমান হচ্ছে মোট উপযোগ TU সমান আমরা লিখতে পারি
mu1 প্লাস mu2 প্লাস mu3 প্লাস এরকম করতে করতে mun, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে মার্জিনাল উপযোগের mu1 mu2 mu3 mun সংখ্যক যোগ করে যেটা পাওয়া যাচ্ছে সেটা মূলত মোট উপযোগ হতে পারে। তাহলে মোট উপযোগ আমরা বুঝে গেলাম যে মোট উপযোগ হচ্ছে একটি দ্রব্যের বিভিন্ন এককের সমষ্টি হচ্ছে মোট উপযোগ, অথবা একটি দ্রব্যের প্রান্তিক উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। এখন আসি গড় উপযোগ। কি আসি? গড় উপযোগ। গড় উপযোগটা কি? গড় উপযোগ গড় উপযোগের সংজ্ঞাটাই হচ্ছে টিইউ ভাগ কিউ। এটা হচ্ছে সংজ্ঞা, এটা হচ্ছে সূত্র। ইউ এর সূত্র হচ্ছে টিইউ ভাগ কিউ, অর্থাৎ টিইউ হচ্ছে কি? মোট উপযোগ। মোট উপযোগকে এককে পরিমাণ দ্বারা ভাগ করছি, তাহলে মোট উপযোগকে এককে পরিমাণ দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় সেটাই মূলত গড় উপযোগ। তাহলে সংজ্ঞাটা আমরা ইজিলি দিতে পারি। কিভাবে দিতে পারি? যে মোট উপযোগকে এককে পরিমাণ দ্বারা ভাগ করে মোট উপযোগকে এককের পরিমাণ দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে গড় উপযোগ বলে। গড় উপযোগ বলে, অর্থাৎ গড় উপযোগ এ ইউ ইকুয়াল টু হচ্ছে টি ইউ ভাগ কিউ। গড় উপযোগ এ ইউ সমান হচ্ছে টি ইউ ভাগ কিউ। এখানে এ ইউ হচ্ছে গড় উপযোগ, টি ইউ হচ্ছে মোট উপযোগ, আর কিউ হচ্ছে এককের পরিমাণ। তাহলে এই সংজ্ঞার দ্বারা আমরা বলতেছি যে মোট উপযোগকে এককের পরিমাণ দ্বারা ভাগ করে যে মান পাওয়া যাচ্ছে সেটি মূলত গড় উপযোগ। তাহলে গড় উপযোগ কাকে বলে আমরা বুঝে গেছি। এখন আসি প্রান্তিক উপযোগ। কি উপযোগ? প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ এমইউ। প্রান্তিকটা কি? প্রান্তিকটা হচ্ছে যে সাপোজ আমি 1 একক ব্যবহার করে 10 ইউটিলিটি সমান উপযোগ পেয়েছি। এখন আমি 2 একক যখন ব্যবহার করতেছি তখন 12 বা 15 ইউটিলিটি উপযোগ পেয়েছি। এই যে 1 একক থেকে 2 একক ব্যবহার করতে গিয়ে আমার কি হচ্ছে? মোট উপযোগের যে পরিবর্তনটা আসছে, কত ছিল? আমি প্রথমে ধরছি 10 1 এককে, 2 এককে ধরছি 15। তাহলে এই যে এটা হলো টোটাল ইউটিলিটি। আর মার্জিনাল ইউটিলিটিটা কি আসবে? তো এই যে এই 1 থেকে 10 থেকে গেল, আর এই দুটা পরিবর্তন কোথায় আসছে? যে 15 বিয়োগ 10 সমান কোথায় আসছে? 5। এই যে 5টাই হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে এই প্রান্তিক উপযোগটা কিভাবে আসছে? এটা মোট উপযোগের পরিবর্তন, আর এককের পরিবর্তন কি করা হচ্ছে? ভাগ করা হয়েছে। তাহলে সংজ্ঞাটা আমরা দিতে পারি এমইউ সমান হচ্ছে ডেল টি ইউ ভাগ ডেল কিউ। এটার নাম হচ্ছে ডেল্টা। আমরা সংক্ষেপে ডেল বলি, ডেল্টা। তাহলে এখানে এই সূত্র দ্বারা আমরা সংজ্ঞা দিতে পারি, প্রান্তিক উপযোগের সংজ্ঞাটা দিতে পারি কি? মোট উপযোগের পরিবর্তনকে এককের পরিবর্তন দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় সেটি মূলত প্রান্তিক উপযোগ। কি লিখতে পারি? মোট উপযোগের পরিবর্তনকে এককের পরিবর্তন দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায়
সেটি হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে আমরা সংজ্ঞাটা দিই। কি লিখব? মোট উপযোগের পরিবর্তনকে এককের পরিবর্তন দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। অর্থাৎ প্রান্তিক উপযোগ সমান হচ্ছে MU সমান হচ্ছে ডেল টোটাল ইউটিলিটি। কি লিখবো আমরা? মোট উপযোগ ডেল TU ভাগ ডেল কিউ। ডেল্টা TU ভাগ ডেল্টা কিউ। এখানে MUটা কি? প্রান্তিক উপযোগ। আর ডেল TUটা কি? মোট উপযোগের পরিবর্তন। আর হচ্ছে ডেল কিউ সমান হচ্ছে এককের পরিবর্তন। এই হলো মোটামুটি প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগের সংজ্ঞা থেকে আমরা বলতে পারতেছি যে মোট উপযোগের পরিবর্তনকে এককে পরিবর্তন দ্বারা ভাগ করে যে মান পাওয়া যাচ্ছে সেটি মূলত প্রান্তিক উপযোগ। আমরা মোটামুটি উপযোগ কাকে বলে সেটা জানলাম, মোট উপযোগ কাকে বলে সেটা জানলাম, গড় উপযোগ কাকে বলে সেটা জানলাম, এবং প্রান্তিক উপযোগ কাকে বলে সেটিও জানলাম। এখন আমরা যে জিনিসটা জানব সেটি হচ্ছে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের মাঝে সম্পর্ক কি লিখব? মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মাঝে সম্পর্ক। প্রান্তিক উপযোগের মাঝে সম্পর্ক বা পার্থক্য। এই মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মাঝে সম্পর্ক বা পার্থক্য। মোট উপযোগ বা প্রান্তিক উপযোগের মাঝে সম্পর্ক বা পার্থক্য। এখানে আমরা দেখতে পাবো মূল তিনটা জিনিস। একটা হচ্ছে একক বৃদ্ধি করার সাথে সাথে মোট উপযোগ বাড়ে। এই মোট উপযোগ যখন বাড়ে তখন প্রান্তিক উপযোগ কমে। আর পরে যদি আমি একক বৃদ্ধি করি এক পর্যায়ে মোট উপযোগ সর্বোচ্চ হয়। এই মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। এরপরে যদি আমি একক বৃদ্ধি করি তাহলে মোট উপযোগ কমবে। মোট উপযোগ যখন কমে তখন প্রান্তিক উপযোগ হয় ঋণাত্মক হয়। মোট উপযোগ কখনো ঋণাত্মক হতে পারে না, কিন্তু প্রান্তিক উপযোগ ঋণাত্মক হতে পারে। ঠিক আছে? তাহলে এই যে কমা বাড়াটা যেটা ঘটলো এটার আবার কিছু কারণ আছে। এখানে বলা হচ্ছে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে। মোট উপযোগ কি হারে বাড়ে? ক্রমহ্রাসমান হারে বাড়ে। এই শুধুমাত্র যদি ক্রমহ্রাসমান হারে মোট উপযোগ বাড়ে তাহলে এই তিনটা শর্ত প্রযোজ্য হবে। এখন ক্রমহ্রাসমানটা কি এই বিষয়টা আমার জানার দরকার। কি বলছি? ক্রমহ্রাসমান। এই ক্রমহ্রাসমানটা আসলে কি? এই ক্রমহ্রাসমানটা যদি আমি ক্লিয়ার জানতে চাই তাহলে তার আগে আমাকে জানতে হবে ক্রমবর্ধমান এবং স্থির আনুপাতিক।
এই তিনটা জিনিস আমি যদি জানতে পারি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে ক্রমহ্রাসমান বলতে মূলত যেটা বোঝানো হচ্ছে সেটি হলো যে আমি যখন একক বৃদ্ধি করব তখন মোট উপযোগ বাড়বে, কিন্তু একক যে অনুপাতে বৃদ্ধি করা হবে মোট উপযোগ তার চেয়ে কম অনুপাতে বাড়বে। মোট উপযোগ যে অনুপাতে বৃদ্ধি করা হবে বা যে হারে বৃদ্ধি করা হবে মোট উপযোগ তার চেয়ে কম হারে বা তার চেয়ে কম অনুপাতে বাড়বে। কীরকম? সাপোজ আমি মনে করি 1 একক, এটা হচ্ছে একক আর এটা হচ্ছে মোট টোটাল ইউটিলিটি। আমি যখন মূলত 1 একক ব্যবহার করছি তখন আমার মোট উপযোগ সাপোজ ছিল 5, আমি ধরে নিলাম 5। এই 2 একক যখন আমি ব্যবহার করব তখন মোট উপযোগ কী হারে বাড়বে? এই যে ক্রমহ্রাসমান মানে মোট উপযোগ বাড়বে, কিন্তু এই যে একক আমি ডবল বৃদ্ধি করছি কিন্তু সেই অনুপাতে মোট উপযোগ বাড়বে না, ডবলের চেয়ে কম বাড়বে। মানে কি এখানে 9 হতে পারে বা 8 হতে পারে, 9 হতে পারে বা 8 হতে পারে, কিন্তু কখনোই 10 হবে না। আবার 3 একক যখন ব্যবহার করব তখন আবার এখানে যদি 9 হয় তাহলে প্রতি এককে কত হচ্ছে 4.5, 9 4.5, তাহলে 3 4 12 13 13.5, 13.5 না হয় মোটামুটি সর্বোচ্চ 12 হতে পারে বা 11 হতে পারে। তাহলে এইটাই হচ্ছে মূলত ক্রমহ্রাসমান, মানে হচ্ছে একক যে হারে বৃদ্ধি করব মোট উপযোগ সেই অনুপাতে বা সে হারে বাড়বে না, তার চেয়ে কম হারে বাড়বে এটা। আর যদি এরকম ঘটে ক্রমবর্ধমান, এই ক্রমবর্ধমানের ক্ষেত্রে প্রথম একক যদি 5 হয় তাহলে দ্বিতীয় একক কত হবে? ক্রমবর্ধমানে ডবলের চেয়ে বেশি, তাহলে এখানে 10-এর চেয়ে বেশি হবে, সাপোজ 12 হবে। তাহলে তৃতীয় একক এখানে 3 6 18 না হয় কত? 20 হবে। মানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোট উপযোগ একক যে হারে বাড়তেছে মোট উপযোগ তার চেয়ে বেশি হারে বাড়তেছে, এটা হচ্ছে ক্রমবর্ধমান। আর স্থির আনুপাতিক যেটা মানে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে একক যে হারে বাড়বে ওই একই অনুপাতে মোট উপযোগও বাড়বে। মানে প্রতি 1 এককে ছিল 10, 2 এককে তাহলে 1 এককে ছিল 5, 2 এককে 10 আসবে, 3 এককে 15 আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা হচ্ছে একক যে হারে বাড়তেছে মোট উপযোগ একই অনুপাতে বাড়তেছে। তো তিনটা জিনিস আমরা বুঝে গেছি, ক্রমহ্রাসমান কি, ক্রমবর্ধমান কি আর স্থির আনুপাতিক কি। মূলত আমি আলোচনা করব ক্রমহ্রাসমানটা নিয়ে। তা বলা হচ্ছে মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক আমি কয়টা পেয়েছি? 3টা। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক হচ্ছে 3টা। যে বলা হচ্ছে একক যখন আমি বৃদ্ধি করব তখন মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়বে। মোট উপযোগ কী হারে বাড়বে? ক্রমহ্রাসমান হারে বাড়বে। আর মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়বে তখন প্রান্তিক উপযোগ কী হবে? কমবে। এরপরে যদি আমি আরও একক বৃদ্ধি করি তাহলে মোট উপযোগ এক পর্যায়ে সর্বোচ্চ হবে। কী হবে? সর্বোচ্চ হবে। আর মোট উপযোগ যখন সর্বোচ্চ হবে তখন প্রান্তিক উপযোগটা কী হবে? শূন্য হবে। এরপরে যদি আমি আরও একক বৃদ্ধি করি, মানে মোট উপযোগ সর্বোচ্চ হওয়ার পরে যদি আমি একক বৃদ্ধি করি তাহলে মোট উপযোগটা কমবে। মোট উপযোগটা যখন কমবে তখন প্রান্তিক উপযোগ কী হবে? ঋণাত্মক হবে। তাহলে সম্পর্ক আমরা কয়টা পেয়েছি? 3টা। একটা হচ্ছে মোট উপযোগ একক বৃদ্ধি করা হলে মানে মোট উপযোগ যখন বাড়ে প্রান্তিক উপযোগ তখন কমে। মূল কথা হচ্ছে মোট উপযোগ যখন বাড়ে প্রান্তিক উপযোগ কমে। একক বৃদ্ধি করা হলে মোট উপযোগ যখন বাড়ে প্রান্তিক উপযোগ কমে। মোট উপযোগ যখন বাড়ে প্রান্তিক উপযোগ তখন কমে। প্রান্তিক উপযোগ কমে। মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ কমে। মোট উপযোগ বাড়লে এটা আরও ইজি করে দিই। মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ কমে। 2 নম্বর যা হচ্ছে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। শূন্য হয়। 3 নম্বরে বলা হচ্ছে মোট উপযোগ যখন কমে প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। মোট
উপযোগ যখন কমে, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। সম্পর্ক কয়টা পেলাম? তিনটা। একটা হচ্ছে মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ কমে, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়, মোট উপযোগ যখন কমে প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। কি হয়? ঋণাত্মক হয়। তাহলে মূলত এগুলো কখন ঘটে? এগুলো মূলত ঘটে যখন একক বৃদ্ধি করা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা একক বৃদ্ধি করি তখন মোট উপযোগ কী হয়? মোট উপযোগ হচ্ছে বাড়ে। কী হারে বাড়ে? ক্রমহ্রাসমান হারে বাড়ে। এই মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ কমে। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। এরপরে একক বৃদ্ধি করা হলে মোট উপযোগ কমতে থাকে এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। বিষয়টি আমি সূচি এবং চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এই তিনটা বিষয় আমি এখন সূচি এবং চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। সূচিতে যখন আমি দেখাবো সূচি আমি কি নেব? এখানে একক নেব। একক এখানে হচ্ছে মোট উপযোগ টিইউ আর এখানে প্রান্তিক উপযোগ এমইউ। নিচ্ছি একক নিচ্ছি, মোট উপযোগ নিচ্ছি আর প্রান্তিক উপযোগ নিচ্ছি। আমি একক সাপোজ 1 2 3 4 5 6 7 নিলাম। আমি কি নিচ্ছি? 1 থেকে 7 পর্যন্ত একক নিয়েছি। এখানে আমি সাপোজ প্রান্তিক উপযোগটা যদি আমি 5 নিই, তারপরে এখানে 4 নিলাম, এখানে 3 নিলাম, এখানে 2 নিলাম, এখানে 1 নিলাম, এখানে 0 নিলাম, এখানে -1 নিলাম, -2 নিলাম। কয়টা নিয়েছি? 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে আমি কয়টা নেব? 8টা নেব। ঠিক আছে? তাহলে এখানে আমি কি করলাম? আমি আগে প্রান্তিকটা নিলাম। প্রান্তিক থেকে আমি মোটটা কীভাবে নিই এটা একটু দেখাই। আমি আবার মোট থেকে প্রান্তিকটা নিতে পারি, এটাও দেখাবো। দুইটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে মোট এটা কি আসছে? এখানে হচ্ছে 5-এ 5ই থাকবে, এই 5-এ 5ই থাকবে। তাহলে পরের সংখ্যাটা কি হবে? আমি একটু দাগ দিই, তাহলে তোমাদের বোঝানোর সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এই প্রথমটা 5 5-এ আছে, পরেরটা কি হবে? 5-এর সাথে 4 যোগ করতে হবে, 5 4 9। 9-এর সাথে আবার 3 যোগ করলে হলো 12, 12-এর সাথে 2 যোগ করলে হবে 14, 14-এর সাথে 1 যোগ করলে 15, 15-এর সাথে 0 যোগ করলে হবে 15, এই 15 থেকে -1 যোগ করলে হবে 14, 14 থেকে -2 যোগ করলে হবে 12। এইটাই হলো মূলত সূচি। এই সূচিতে আমরা দেখতেছি, সূচিতে দেখতেছি যে একক বৃদ্ধি করা হলে মোট উপযোগ বাড়তেছে। তাহলে আমি কি করলাম? আমি মূলত প্রান্তিক উপযোগ থেকে মোট উপযোগের দিকে আসছি। এখন সাপোজ আমার এইটাই দেওয়া আছে, এটা নাই, প্রান্তিকটা দেওয়া নাই। তো প্রান্তিকটা যখন দেওয়া থাকবে না, দুইটাই হতে পারে। অনেক সময় পরীক্ষা দেখা যায় যে মোটের এককের সাথে মোট উপযোগ দেওয়া আছে, অনেক সময় মোট এককের সাথে প্রান্তিক দেওয়া আছে। এই কারণে আমি দুইটাই দেখানোর চেষ্টা করলাম, দুইটা বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এখানে যদি প্রান্তিক দেওয়া, মোট দেওয়া থাকে, প্রান্তিক যদি দেওয়া না থাকে, তাহলে আমি প্রান্তিকটা কীভাবে বের করতে পারি? প্রান্তিকটা বের করার সূত্র, প্রথম যেটা মোট উপযোগ সেটাই প্রান্তিক উপযোগ। দ্বিতীয়টা কি হবে? এই পরেরটা বিয়োগ আগেরটা, অর্থাৎ 9 - 5 = কত? 4। আবার এইখানে কি হবে? পরেরটা বিয়োগ আগেরটা, মানে 12 - 9 = কত হবে? 3। আবার এখানে কি হবে? 14 - 12 = কত হবে? 2। একই নিয়মে এখানে 15 - 14 = হচ্ছে 1, এখানে 15 - 15 = হচ্ছে 0, এখানে
14 মাইনাস 15 ইকুয়াল টু -1, এখানে 12 মাইনাস 14 ইকুয়াল টু -2। এইভাবে আমরা করতে পারি। তাহলে আমরা দুইটা ভাবে করতে পারি, একটা হচ্ছে মোট থেকে প্রান্তিকে যেতে পারি অথবা প্রান্তিক থেকে মোটে আসতে পারি, একই থাকবে। তাহলে মোট থেকে যখন আমি প্রান্তিকে গেছি তখন এই 5 5ই থাকবে, পরেরটা আর পরের প্রান্তিক আসছে কি এই পরের সংখ্যা বিয়োগ পূর্বের সংখ্যা, 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 পরের সংখ্যা বিয়োগ পূর্বের সংখ্যা। এইভাবে আমি প্রান্তিকটা বের করে নিয়েছি। অথবা যদি আমার প্রান্তিক থাকে তাহলে আমি কি করতেছি, 5-এ 5-এ থাকতেছে, এই 5-এর সাথে 4 যোগ করে 9 আসছে, আবার 9-এর সাথে 3 যোগ করে 12 আসছে, 12-এর সাথে 2 যোগ করে 14 আসছে, 14-এর সাথে 1 যোগ করে 15 আসছে, 15-এর সাথে 0 যোগ করে 15 আসছে, 15-এর সাথে -1 যোগ করে 14 আসছে, আবার 14-এর সাথে -2 যোগ করে 12 আসছে। তাহলে আমরা দুই দিকে যেতে পারি। এই ছকটা আমি আঁকানো শেখালাম। এখন আসি সম্পর্কটা, আমি যে তিনটা সম্পর্কের কথা বলছি সম্পর্কটা ঠিক আছে কিনা আমি একটু দেখানোর চেষ্টা করি। আমার সূত্র কি ছিল, আমি যে ফর্মুলা যেটা দিয়েছিলাম, তিনটা সত্য দিয়ে সূত্র দিয়েছিলাম যে একক বৃদ্ধি করা হলে মোট উপযোগ বাড়ে। মোট উপযোগ কী হয় বাড়ে, ক্রমহ্রাসমান হারে বাড়ে। একক বৃদ্ধি করা হলে মোট উপযোগ দিয়ে ক্রমহ্রাসমান হারে বাড়ে। আমরা দেখতেছি যে 1 2 3 4 5 একক পর্যন্ত যখন আমি বৃদ্ধি করছি তখন এই যে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, যার ফলে কি হচ্ছে, এই প্রান্তিক উপযোগ কমতেছে, প্রান্তিক উপযোগ কমতেছে। অর্থাৎ 1 থেকে 5 একক পর্যন্ত যখন আমি ব্যবহার করছি তখন মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ছে, যার ফলে প্রান্তিক উপযোগ কমছে, প্রান্তিক উপযোগ কমছে। এরপর আমি যখন এই যে 6 একক ব্যবহার করছি, 6 একক যখন ব্যবহার করছি তখন মোট উপযোগ কি হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে। মোট উপযোগ যখন সর্বোচ্চ হচ্ছে তখন প্রান্তিক উপযোগ শূন্য হচ্ছে। তাহলে আমি দেখলাম যে মোট উপযোগ যখন সর্বোচ্চ হচ্ছে তখন প্রান্তিক উপযোগ শূন্য হচ্ছে। এরপরে যখন আমি 7 এবং 8 একক ব্যবহার করছি তখন দেখা যাচ্ছে মোট উপযোগ কমতে লাগছে, মোট উপযোগ কমতে লাগছে। এই মোট উপযোগ যখন কমতে লাগছে তখন প্রান্তিক উপযোগ কী হয়ে গেছে, ঋণাত্মক হয়ে গেছে, যে -1 আসছে, -2 আসছে। তাহলে এখানে তিনটা শর্ত মূলত পালন হচ্ছে। প্রাথমিক অবস্থায় একক বৃদ্ধি করা হলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, ফলে প্রান্তিক উপযোগ কমতেছে। এরপরে যখন একক আমরা সর্বোচ্চ পর্যায়ে আসছে, অর্থাৎ মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়েছে প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়েছে। এরপরে যখন আমি একক বৃদ্ধি করছি তখন মোট উপযোগ কমছে, প্রান্তিক উপযোগ কী হয়েছে, ঋণাত্মক হয়েছে। বিষয়টি হলো এরকম। তাহলে এইটা হলো সূচির চিত্র। তাহলে এইটাকে আমি আরও একটা ক্লিয়ার করি, এইটাকে আমি আরও একটু মানে এখানে আর একটা পর্যায়গত একটা ব্যাপার থাকে সেইটা বোঝানোর চেষ্টা করি। এই যে 1 থেকে 5 একক পর্যন্ত যে আমি ব্যবহার করছি তখন মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ছে, প্রান্তিক উপযোগ কমছে। এই পর্যায়টাকে, অর্থাৎ এই প্রান্তিক উপযোগ শূন্যর আগের পর্যায়টাকে বলা হচ্ছে প্রথম পর্যায়। কি পর্যায়, প্রথম পর্যায়। অর্থাৎ মোট উপযোগ সর্বোচ্চ, অর্থাৎ প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্বের অবস্থা হচ্ছে প্রথম পর্যায়, আর মোট উপযোগ যখন সর্বোচ্চ হচ্ছে প্রান্তিক উপযোগ যখন শূন্য হয়েছে এইটাকে আমি বলতেছি দ্বিতীয় পর্যায়। কি পর্যায়, দ্বিতীয় পর্যায়। এরপরে যখন আমি একক বৃদ্ধি করছি তখন মোট উপযোগ কমছে, প্রান্তিক উপযোগ যে ঋণাত্মক হচ্ছে এইটাকে আমি বলতেছি তৃতীয় পর্যায়। বুঝতে পারছি, তৃতীয় পর্যায়। তাহলে এখানে আমি কিভাবে সংজ্ঞা দিতে পারি, 1 থেকে 5 পর্যন্ত একক বৃদ্ধি করা হলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, ফলে প্রান্তিক উপযোগ কমতেছে, এটি হচ্ছে প্রথম পর্যায়। এটা কি পর্যায়, প্রথম পর্যায়। এরপরে 6 একক যখন ব্যবহার করছি তখন মোট উপযোগ সর্বোচ্চ হয়েছে, প্রান্তিক উপযোগ সেখানে শূন্য হয়েছে, এইটাকে আমরা বলতেছি দ্বিতীয় পর্যায়। এরপরে যখন আমি 7 এবং 8 একক ব্যবহার করছি তখন মোট উপযোগ কমতেছে, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হচ্ছে, এটাকে আমরা বলতেছি এই পর্যায়, তৃতীয় পর্যায়। এই মূলত সূচির বর্ণনা। এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। চিত্রে ব্যাখ্যা, কিসে ব্যাখ্যা, চিত্রে ব্যাখ্যা, চিত্রে ব্যাখ্যা। এই যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে যে আমরা তিনটা সম্পর্ক দেখলাম, সূচির মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে বর্ণনা করার চেষ্টা করলাম, এটা আমরা আবার চিত্রের মাধ্যমে বর্ণনা করতে পারি। তো চিত্রে যখন বর্ণনা করতে যাব আমরা মোটামুটি একটা চিত্রের মাধ্যমে বর্ণনা করতে পারি, আবার আলাদা আলাদা চিত্র অর্থাৎ দুইটা চিত্রের মাধ্যমে বর্ণনা করতে পারি। আমি আমার সুবিধা বা ছাত্রদের সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে আমি মূলত দুইটা চিত্র বর্ণনা করব।
এখানে আমি চিত্র দেখাবো কয়েকটা, দুইটা। একটা হচ্ছে মোট এককের সাথে মোট উপযোগী সম্পর্ক, আর একটা হচ্ছে এককের সাথে প্রান্তিক উপযোগী সম্পর্ক। এখানে নিলাম ও, এটা নিলাম কিউ, এটা হচ্ছে টোটাল ইউটিলিটি। এখানে নিলাম ও, এখানে নিলাম কিউ, এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। তাহলে ভূমি অক্ষে কি নিয়েছি? এককে একক, একক। এখানে ভূমি অক্ষে নিয়েছি একক। আর এখানে লম্ব অক্ষ নিয়েছি মোট উপযোগ, মোট উপযোগ। আর এখানে লম্ব অক্ষ নিয়েছি প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ। হ্যাঁ, এখন এই যে আমি একক ভূমি, একটা প্রথম চিত্রে আমি ভূমি অক্ষে এককের পরিমাণ, লম্ব অক্ষে মোট উপযোগ নির্দেশ করেছি। আবার এই নিচের চিত্রে বা 2 নম্বর চিত্রে ভূমি অক্ষে এককের পরিমাণ, লম্ব অক্ষে আমি প্রান্তিক উপযোগ নির্দেশ করেছি। এখন এখানে আমি কি করব? এখানে আমি একটা উপযোগ রেখা অঙ্কন করব, মোট উপযোগ রেখা। যে এটা হচ্ছে মোট উপযোগ রেখা, ঠিক, টোটাল ইউটিলিটি। এখানে টোটাল দেখা যাচ্ছে একক যখন আমি বৃদ্ধি করতেছি তখন মোট উপযোগ বাড়তেছে, মোট উপযোগ বাড়তেছে। এক পর্যায়ে সর্বোচ্চ হচ্ছে, তারপর আবার কমতেছে। আমি সাপোজ ধরে নিলাম এই জায়গায় সর্বোচ্চ হচ্ছে, আমরা বুঝতে পারছি এই জায়গায় কি হচ্ছে? সর্বোচ্চ হচ্ছে, এটা একক, একক। এই যেখানে সর্বোচ্চ হচ্ছে এখান থেকে আমি ডট 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 দিই, যে এইটা কি হলো? কিউ নট স্তর, কিউ নট স্তর। এখান থেকে আমি ডট ডট দিই। কেন ডট ডট দিলাম? আমি দেখাতে চাচ্ছি যে এই মানে টি ইউ যেখানে সর্বোচ্চ হচ্ছে সেখানে প্রান্তিক উপযোগটা কী হবে? আমার ঋণাত্মক বা শূন্য হবে। মানে এখানে প্রান্তিক যে রেখাটা আমি টানবো সেটা এখানে অবশ্যই শূন্য হতে হবে। এখন দেখি চিত্রে আমি কি বলবো। চিত্রে দেখা যাচ্ছে, দেখো দেখি আমরা চিত্রে, 1 নম্বর চিত্রে যখন আমি এই যে একক বৃদ্ধি করছি তখন মোট উপযোগ বাড়ছে, মোট উপযোগ বাড়ছে। এই মোট উপযোগ যখন বাড়ছে 2 নম্বর চিত্রে আমি দেখতেছি প্রান্তিক উপযোগ কমছে, প্রান্তিক উপযোগ কমছে। এই যে মোট উপযোগ বাড়তেছে এবং প্রান্তিক উপযোগ কমতেছে। হ্যাঁ, এরপরে যখন এই যে কিউ নট স্তরে যখন আমি একক বৃদ্ধি করছি, এখানে আমি আর একটা নাম দিতে পারি, বা যেটা নাম দিতে পারি। এই কিউ নট স্তরে যখন আমি একক বৃদ্ধি করছি তখন মোট উপযোগ সর্বোচ্চ হচ্ছে। এই মোট উপযোগ যখন সর্বোচ্চ হচ্ছে তখন প্রান্তিক উপযোগ কী হচ্ছে? শূন্য হচ্ছে, প্রান্তিক উপযোগ শূন্য হচ্ছে। এই কিউ নট স্তরের পরে যখন আমি একক বৃদ্ধি করছি তখন মোট উপযোগ কমতেছে, মোট উপযোগ কমতেছে। মোট উপযোগ যখন কমতেছে প্রান্তিক উপযোগ তখন কী হচ্ছে? ঋণাত্মক হচ্ছে। এই মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে যে 3টা সম্পর্ক দেখা যাচ্ছে, একক বৃদ্ধি করলে মোট উপযোগ বাড়ে, প্রান্তিক উপযোগ কমে। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়, মোট উপযোগ যখন কমে প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। এই 3টা সম্পর্ক আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখাতে পারি। এটি মূলত হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মাঝে সম্পর্ক। এখন আমি যে জিনিসটা দেখাবো সেটি হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এটা একটা তত্ত্ব। এই তত্ত্বটা অধ্যাপক মার্শাল প্রকাশ করেন। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে যে জিনিসটা বলা হয়েছে সেটি হলো একক বৃদ্ধি করা হলে মোট উপযোগ বাড়ে, মোট উপযোগ বাড়ে কী হারে বাড়ে? ক্রমহ্রাসমান হারে বাড়ে। এই মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ কমে, প্রান্তিক উপযোগ কমে। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কী হয়? শূন্য হয়। এরপর একক বৃদ্ধি করা হলে মোট উপযোগ কমে এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। এই মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে মূলত যে সম্পর্ক, এই যে বাড়া কমার যে সম্পর্ক, এই সম্পর্কটার যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেটি মূলত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কাকে বলতেছি আমরা? যে একক বৃদ্ধি করার সাথে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মাঝে যে সম্পর্ক, অর্থাৎ মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ কমে,
মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়, এবং মোট উপযোগ যখন কমতে থাকে তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। এই যে একক বৃদ্ধির সাথে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে যে সম্পর্ক আমরা দেখতেছি, এই সম্পর্কটাই অধ্যাপক মার্শাল যে বিধির মাধ্যমে প্রকাশ করেছেন সেটি মূলত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কতগুলো অনুমিতি সত্য আছে। কি আছে? কতগুলো অনুমিতি সত্য আছে। তো অনুমিতি সত্য বা সত্যগুলো কি আছে? আমরা 2, 3, 4টা সত্য আমরা জানব। সত্যগুলোর মধ্যে কি আছে? ভোক্তা মোটামুটি কি হতে হবে? যুক্তিশীল হতে হবে। ভোক্তা যুক্তিশীল হতে হবে, ঠিক আছে। মানে ভোক্তা মানে একজন বিবেচ্য ব্যক্তি হতে হবে, মানে একজন পাগল বা যার মানে সাধারণ জ্ঞান নাই, মানে ভোগ সম্পর্কে যার কোনো ধারণা নাই, এইরকম ব্যক্তি হলে চলবে না। ভোক্তাকে যুক্তিশীল হতে হবে। আর কি হতে হবে? নির্দিষ্ট সময় হতে হবে, নির্দিষ্ট সময় বিবেচ্য হতে হবে, মানে একটা সময়ের মধ্যে ঘটতে হবে। কীরকম ঘটতে হবে? তার কারণ অনেক সময় দেখা যায় যে আমি এই মুহূর্তে আমার পিপাসা লাগছে, আমি পানি খেলাম, পানি খাওয়ার পরে আমার পিপাসা নিবারণ হয়ে গেল। আবার দেখা গেল যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর আমাকে আবার পিপাসা লাগতে পারে, সেক্ষেত্রে আমি পানি খাবো। তাহলে এই বিধিটা কার্যকর হবে না। তাহলে একটা নির্দিষ্ট সময়ে হতে হবে। সাপোজ আমি দুপুরে খাবার খেয়েছি, পেট ভরে খেয়েছি, আর খেতে পারতেছি না, কিন্তু রাতের বেলা আমি আবার খাবো। তাহলে এই যে দিনে দুপুরে খেলাম আবার রাতে খেলাম, তাহলে এই যে সময়ের তারতম্য থাকার কারণে আমার এই বিধিটা কার্যকর হবে না। তাহলে বিধিটা কার্যকর হতে হলে একটা নির্দিষ্ট সময় হতে হবে, আর কি হতে হবে? নির্দিষ্ট সময় বিবেচ্য হতে হবে। আর কি হতে হবে? যা হচ্ছে মানে দ্রব্যের একক সমজাতীয় হতে হবে, দ্রব্যের একক সমজাতীয় হতে হবে। দ্রব্যের এককটা কি হতে হবে? সমজাতীয় হতে হবে। দ্রব্যটা একই ক্যাটাগরির হতে হবে, একই বৈশিষ্ট্যের হতে হবে। মানে বলতে গেলে কীরকম যে মানে মাংসই হতে হবে, বা পানি হতে হবে, বা চাই হতে হবে, মানে এই একই জাতীয় হতে হবে, এটা যেটা বোঝানো হচ্ছে। দ্রব্য একক সমজাতীয় হতে হবে। আর কি হতে হবে? আর যাই হচ্ছে দ্রব্যের একক সমজাতীয় অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে, অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে, পরিমাপযোগ্য হতে হবে। এই মূলত অনুমিতি সত্য। এরকম আরো অনেকগুলো সত্য আমরা পাবো, এই সত্যগুলো আমরা এখানে দেখাবো। তাহলে এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির থেমস যেটা আমরা দেখলাম, সেটি হলো কি? সেটি হলো যে ওই যে একই কথা, যে তোমার হচ্ছে একক বৃদ্ধি করা হলে মোট উপযোগ বাড়বে, প্রান্তিক উপযোগ কমবে, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হবে, এবং মোট উপযোগ যখন কমতে থাকবে তখন প্রান্তিক উপযোগ কী হবে? ঋণাত্মক হবে। প্রান্তিক উপযোগ কী হবে? ঋণাত্মক হবে। তাহলে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা আমরা একইভাবে কীভাবে দেখাতে পারি? সূচি এবং চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি সূচির মাধ্যমে ব্যাখ্যা। সূচির মাধ্যমে আমাদের কি থাকবে? একক থাকবে, তারপরে মোট উপযোগ থাকবে, আর কি থাকবে? প্রান্তিক উপযোগ থাকবে। তাহলে একক আমি সাপোজ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নিলাম। মোট উপযোগ আমি কত নিয়েছিলাম? 5, তারপরে 9, তারপরে 12, তারপরে 14, তারপর 15, তারপরে 15, তারপরে 14, তারপরে 12।
তাহলে প্রান্তিক উপযোগ এটা যা আছে তাই থাকবে। এটার থেকে এটা বিয়োগ করলে 9 হবে, আর 4 হবে, 4 হবে। এটাতে এটা বিয়োগ করলে 3 হবে, এটাতে এটা বিয়োগ করলে 2 হবে। তারপরে 15 থেকে 14 বিয়োগ করলে 1 হবে, 15 থেকে 15 বিয়োগ করলে 0 হবে, 14তে -1 হবে, এখানে -2 হবে। এই যে আমি একটা সূচি নিলাম। আমরা এই সূচিগুলো এখন আমরা শিখে গেছি, আমরা ইচ্ছা মতো সূচি বানাতে পারি, এইরকম একটা সূচি নেব। এই সূচির মাধ্যমে আমরা ব্যাখ্যা করব, কি করব, যে প্রাথমিক অবস্থায় 1 থেকে যখন 5 একক পর্যন্ত আমি ব্যবহার করছি, এই 5 একক পর্যন্ত যখন আমি ব্যবহার করছি তখন কি হচ্ছে, মোট উপযোগ বাড়ছে। মোট উপযোগ কী হারে বাড়ছে, ক্রমহ্রাসমান হারে বাড়ছে। এই মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ছে তখন প্রান্তিক উপযোগ কমছে। এটাকে আমি কি বলছি, এটাকে আমি বলছি প্রথম পর্যায়। কি পর্যায়, প্রথম পর্যায়। তাহলে 1 থেকে 5 একক পর্যন্ত আমি ব্যবহার যখন করছি তখন মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং প্রান্তিক উপযোগ কমে, এটাকে আমরা বলতেছি প্রথম পর্যায়। এরপর আমি যখন 6 একক ব্যবহার করছি তখন কি হয়েছে, মোট উপযোগ সর্বোচ্চ হয়েছে। এই মোট উপযোগ যখন সর্বোচ্চ হচ্ছে তখন প্রান্তিক উপযোগ শূন্য হচ্ছে, এটাকে আমরা বলতেছি দ্বিতীয় পর্যায়। কি পর্যায়, দ্বিতীয় পর্যায়। এরপরে যখন আমি একক বৃদ্ধি করছি, 7 এবং 8 একক ব্যবহার করছি তখন মোট উপযোগ কমছে, প্রান্তিক উপযোগ কি হচ্ছে, ঋণাত্মক হয়েছে, এটাকে আমরা বলতেছি তৃতীয় পর্যায়। এই সূচির মাধ্যমে আমরা এটুকু বর্ণনা করতে পারি। কীভাবে বর্ণনা করতে পারি বলে দিলাম, যে 1 থেকে 5 একক পর্যন্ত যখন আমি একক বৃদ্ধি করতেছি তখন মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, ফলে প্রান্তিক উপযোগ কমতেছে, এটাকে আমরা বলতেছি প্রথম পর্যায়। এরপরে যখন আমি 6 একক ব্যবহার করছি তখন মোট উপযোগ সর্বোচ্চ হয়েছে, প্রান্তিক উপযোগ শূন্য হয়েছে, এটাকে আমরা বলতেছি দ্বিতীয় পর্যায়। এরপরে যখন আমি 7 এবং 8 একক ব্যবহার করছি তখন মোট উপযোগ কমতেছে, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়েছে, এটাকে আমরা বলতেছি তৃতীয় পর্যায়। এই হলো সূচির মাধ্যমে ব্যাখ্যা। এখন আমরা যে ব্যাখ্যাটা দেব চিত্রের মাধ্যমে ব্যাখ্যা। কিসের মাধ্যমে ব্যাখ্যা, চিত্রের মাধ্যমে ব্যাখ্যা। চিত্রের মাধ্যমে যখন আমরা ব্যাখ্যা দেব, চিত্রের মাধ্যমে একই ব্যাখ্যা, একই রকম। তোমাদের যায় হচ্ছে এখানে আমি ও নিলাম, এখানে কিউ নিলাম, এখানে টি ইউ নিলাম, এখানে 0 নিলাম, এখানে কিউ নিলাম, এখানে এম ইউ নিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে 1 নম্বর মানে উপরের চিত্রে আমি দেখাচ্ছি ভূমি অক্ষে এককের পরিমাণ, লম্ব অক্ষে যায় দেখাচ্ছি মোট উপযোগ, এবং নিচের চিত্রে ভূমি অক্ষে এককের পরিমাণ, লম্ব অক্ষে দেখাচ্ছি প্রান্তিক উপযোগ। এক্ষেত্রে আমি যেটা দেখবো এটা হচ্ছে এই যে মোট উপযোগ রেখা, এই যে টি ইউ রেখাটা কি হচ্ছে, বাড়ছে, এখানে সর্বোচ্চ হচ্ছে। তাহলে সর্বোচ্চ থেকে আমি একটা দাগ দিলাম, এখান থেকে প্রান্তিক উপযোগ রেখাটা আমি নিয়ে নিলাম এম ইউ। তাহলে এই সূচি থেকে এখানে আমি নাম দিতে পারি কিউ নট, এখানে কিউ নট। এই সূচিতে আমি বর্ণনা কি দেবো, বর্ণনা দেবো যে উপরের চিত্রে বা 1 নম্বর চিত্রে, এখানে আমি 1 নম্বর চিত্র দিতে পারি, 1 নম্বর চিত্র, এইটার নাম দিতে পারি 2 নম্বর চিত্র, আমরা নাম দিতে পারি। তাহলে আমি কি যদি 1 নম্বর চিত্র নাম দিই তাহলে আমি বর্ণনা কীভাবে দেবো, যে 1 নম্বর চিত্রে ভূমি অক্ষে এককের পরিমাণ, লম্ব অক্ষে মোট উপযোগ নির্দেশ করা হয়েছে, এবং 2 নম্বর চিত্রে ভূমি অক্ষে এককের পরিমাণ, লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে। 1 নম্বর চিত্রে দেখা যাচ্ছে একক বৃদ্ধি করা হলে মোট উপযোগ বাড়তেছে, কী হারে বাড়তেছে, ক্রমহ্রাসমান হারে বাড়তেছে। এই মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, প্রান্তিক উপযোগ তখন কমতেছে। 2 নম্বর চিত্রে প্রান্তিক উপযোগ কমতেছে। 1 নম্বর চিত্রে কিউ নট স্তরে মোট উপযোগ কত হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে। মোট উপযোগ যখন সর্বোচ্চ হচ্ছে তখন এই কিউ নট স্তরে 2 নম্বর চিত্রে প্রান্তিক উপযোগ শূন্য হয়েছে। এরপরে যদি আমি একক বৃদ্ধি করি তাহলে মোট উপযোগ কী হচ্ছে, 1 নম্বর চিত্রে কমতেছে, 2 নম্বর চিত্রে প্রান্তিক উপযোগ কী হচ্ছে, ঋণাত্মক আছে। এটি মূলত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল থিমস, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল থিমস। এখন এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, অনেক সময় প্রশ্নে থাকে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, বা এর ব্যতিক্রমগুলো কী কী, কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় বা ব্যতিক্রমগুলো কী কী। তাহলে এর মানে কোন কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি প্রযোজ্য নয় বা এই বিধিটি কোন কোন ক্ষেত্রে কার্যকর নয়, এটা দেখতে গেলে আমরা মূলত বলতে পারি শৌখিন দ্রব্য। কী দ্রব্য, শৌখিন দ্রব্য।
শৌখিন দ্রব্য। তারপরে কি পেতে পারি আমরা লিখে নিই, সময়। সময়। 3 নম্বর কি পেতে পারি, শৌখিন দ্রব্য, সময়। তারপরে কি পেতে পারি, আবেগ। তারপরে 4 নম্বরে কি পেতে পারি, যা হচ্ছে কৃপণের ক্ষেত্রে। কৃপণের ক্ষেত্রে। তারপর 5 নম্বর কি পেতে পারি, ভোক্তার চরিত্র। ভোক্তার চরিত্র। এইরকম আমি কয়েকটা বৈশিষ্ট্য দিতে পারি। তবে এখন আসি মূলত শৌখিন দ্রব্য। শৌখিন দ্রব্যটা কি, যে দ্রব্যগুলো মানুষ মূলত শখ করে রাখে। যে দ্রব্যগুলো মানুষ মূলত শখ করে রাখে কীরকম, পুরনো মুদ্রা বা মানে ওই ডাক টিকিট অথবা কোনো আসবাবপত্র। যে দ্রব্যগুলো বাজারে অত্যন্ত কম মূল্য কিন্তু সে অনেক বেশি মূল্যে নিতে পারে, যেমন 5 পয়সার একটা মুদ্রা, 5 পয়সা মুদ্রা, 10 পয়সা মুদ্রা। এই মুদ্রাগুলো এখন বাজারে পাওয়া যায় না। তো এখন একজন ভোক্তা যদি মনে করে যে একটা 5 পয়সা মুদ্রা আমি যদি পেতাম তাহলে তার 500 টাকা দিতাম বা 100 টাকা দিতাম বা 200 টাকা দিতাম, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5 পয়সা মুদ্রা তো মূলত 5 পয়সায়, কিন্তু সে 100, 200 বা 500 টাকা হলেও নেবে। এইরকম ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয় না। আবার সময় ব্যবধানে এই বিধিটি অকার্যকর হয়ে যায়। সময় ব্যবধানে এই বিধিটি অকার্যকর হয়। কীরকম দেখা যায়, এই মুহূর্তে যদি আমাকে বিরিয়ানি খেতে দেওয়া হয় তাহলে আমি বিরিয়ানি খাবো, পর্যাপ্ত খাবো। এক সময় খেতে খেতে আমার পেট ভরে যাবে, তারপরে খাওয়ার উচিত থাকবে না, তারপর আমাকে যদি দিতে চাওয়া হয় আমি নেব না। কিন্তু দেখা যায় ওই মুহূর্তে আমার উপযোগ শূন্য বা মাইনাস হয়ে যেতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে 1 ঘন্টা, 2 ঘন্টা বা 4 ঘন্টা বা 6 ঘন্টা দুপুরে খেয়েছি, রাত্রে যদি আমাকে আবার ওই বিরিয়ানি দেওয়া হয় তাহলে আমি কিন্তু খাবো, আবার পেট ভরে খাবো। তো এই যে সময়ের ব্যবধান হওয়ার কারণে এই বিধিটি কার্যকর হয় না। যে বিধিটার উপযোগ আমার শূন্য হয়েছিল, তারপরে প্রান্তিক উপযোগ মাইনাস হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে আবার নতুন করে শুরু হয়েছে, তাহলে এই সময়ের ক্ষেত্রে বিধিটি কার্যকর হয় না। শৌখিন দ্রব্যের ক্ষেত্রেও কার্যকর। আবেগ হচ্ছে এক ধরনের আকাঙ্ক্ষা। এই আবেগের ক্ষেত্রে বিধিটি কার্যকর হয় না। আবেগ দিয়ে সব কিছু হয় না। আবেগ মানে হচ্ছে এখানে আমার বুদ্ধি বিবেক লোপ পেয়ে যায়। বুদ্ধি বিবেক ছাড়াই যখন আমি কাজ করতে যাব সেক্ষেত্রে বিধিটি কার্যকর হয় না। কৃপণের ক্ষেত্রে একজন কৃপণ ব্যক্তি সে অর্থ ব্যয় করতে চাইবে না, যে পরিমাণ ভোগ করার কথা সে পরিমাণ ভোগ করবে না, সেক্ষেত্রে ওই ক্ষেত্রে ওই বিধিটি কার্যকর হবে না। ভোক্তার চরিত্র মানে ভোক্তাকে যুক্তিশীল হতে হবে, ভোক্তাকে ভোগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ভোক্তা যদি যুক্তিহীন হয় বা পাগল হয় তাহলে এই বিধিটি কার্যকর হবে না। এরকম আমরা এই কমরাসন প্রান্তিক উপযোগ বিধির অনেকগুলো তথ্য পেয়ে যাব। তাহলে আজকের ক্লাসে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম মূলত মানে উপযোগ সম্পর্কে। উপযোগ কি, মোট উপযোগ কি, গড় উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক কি, এই মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য কি, এবং কমরাসমান প্রান্তিক উপযোগ বিধি কি। এই মার্শালে কমরাসমান প্রান্তিক উপযোগ বিধিটি বিস্তারিত আলোচনা করেছি এবং এই বিধিটি ব্যতিক্রম বা এই বিধিটি কোন কোন ক্ষেত্রে কার্যকর না সেই বিষয়গুলো আমি সুস্পষ্টভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে ক্লাস এ পর্যন্ত। আপনাদের ধন্যবাদ। পরবর্তী ক্লাসে অন্য একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ।